আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটি 11:30 শুরু হওয়ার কথা ছিল, তো একটু কাজকাম করতে আর কি 2-3 মিনিট বেশি গেছে। যাই হোক, আজকে আরো একটা ক্লাস হবে রাত 10টায়। মানে আজকে টোটাল মাস্টার ইংলিশের 2টা ক্লাস। এখন একটা 11:30টার সময়, আর একটা ক্লাস হবে রাত 10টায়। এটার কারণ কি? কারণ হচ্ছে যে ওই যে ক্লাসগুলো মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়, তো সেটার জন্য রিকভার হয়ে যায়। ঠিক আছে? সো যারা আছো তারা ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করবা এবং কমেন্টে দেখতে পারো যে একটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে এবং মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে। তো তুমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। যারা আছো তারা কি করবা, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ওকে, সো এটা হচ্ছে কাজ। আর ক্লাস এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার হবে। শুধু আগামীকাল একটা ভার্সিটি ক্লাস আছে, সেই ক্লাসটা নিলেই শেষ। মানে ভার্সিটিতে আর মানে অনলাইন ক্লাস আমার শেষ হয়ে যাবে। সো এই একটা দিন ধৈর্য ধরতে হবে। আগামীকালেও ক্লাস হবে। আগামীকাল সকালবেলা যদি ক্লাস নেওয়া যায় তাহলে নিব। বাট ক্লাস এখন থেকে রেগুলার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তোমরা রেগুলারলি ক্লাস করবে, মানে প্রতিদিনই ক্লাস হবে। সেই নোটিশটা তোমরা পাবা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে। যারা ফেসবুকে ক্লাসটা দেখো তারা ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে, মানে ইউটিউবে যারা দেখো তারা ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে ইউটিউবে থেকে ফেসবুকে সার্চ দিবা। ফেসবুকে ইউটিউবেও যে নাম, ফেসবুকে একই নাম সার্চ করলে তোমরা ফেসবুক চ্যানেলটা মানে ফেসবুকের পেজটা পেয়ে যাবা। সেখান থেকে তোমরা মেসেজ করবা আমাকে, তাহলে তোমাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দিব। ওখানে ক্লাস রুটিন, এই যে আজকে যে ক্লাস হওয়ার কথা ছিল, এই রুটিন কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাই না? তো যারা পেয়েছে তারা কিন্তু মানে ক্লাসে যুক্ত হচ্ছে। সো সকালবেলার ক্লাস আই হোপ যে স্টুডেন্ট কম যুক্ত হবে, কারণ অনেকে কাজে গেছে, বিভিন্ন ধরনের চাপ আছে, অনেকের ফ্যামিলি চাপ আছে। সো যতজনই হোক, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। যারা আছো তারা একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? যারা এখন আমাদের সাথে আছো একটু বন্ধুদেরকে মেনশন করে দাও ঠিকঠাক সবার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং অনেকদিন পরের ক্লাসে তোমাদের কার কি অবস্থা। ক্লাস এখন থেকে ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ রেগুলার হবে। ঠিক আছে? জি, ভালো আছি। ভালো আছি। ওকে, অনেকে যুক্ত। সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু বন্ধুদেরকেও মেনশন করবো। আর কার কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা এই 14-15 দিনে আমার বিন্দুমাত্র পড়াশোনা হয় নাই। মানে অনেক বেশি চাপের মধ্যে আছি। রুকাইয়া ইসলাম, মাহি, সানজানা, ওয়ালাইকুম আসসালাম। তানজিনা মিম, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া বন্ধুকে মেনশন করেছে, অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে। রহিমা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা আশা করছি যে সবাই ভালো আছো। হ্যাঁ, সবাই ভালো আছো। এবং ওকে, হ্যাঁ, আন্নি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। ওকে, তো তোমাদের আজকে আরো একটা ক্লাস হবে, ঠিক আছে? আরো সিদ্দিকুর, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওকে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমি জানি। আহ, তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আর আজকে কিন্তু ক্লাস হচ্ছে আমাদের সম্ভাব্য 18 নম্বর ক্লাস। হ্যাঁ, জি, ভালো আছো অনেকেই, অনেক বেশি ধন্যবাদ যে তোমরা এতদিন পরেও আমাকে মনে রেখেছো। ফাহিম মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, অলরাইট, অলরাইট, অলরাইট। ঠিক আছে, আমরা আমরা ক্লাসটাকে শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি। আমাদের এই মেসেজটা যখন অনেকেই দেখবে, আরো বেশি শিক্ষার্থী যুক্ত হবে, আই হোপ। ওকে, সিদ্দিকুর, ফাহিম, থ্যাংক ইউ সকলকেই। আমরা ক্লাসটা শুরু করব, বেশি সময় নিব না। ক্লাসটা একটু লেন্দি হতে পারে, বাট তোমরা কিছু মনে করবা না। মানে ক্লাস তো শেষ করতে হবে, তাই না? ক্লাস লেন্দি হতেই পারে, বাট ক্লাস আমাদেরকে শেষ করতে হবে। এই হচ্ছে বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইংলিশ সিকার্স, রিজভী রহমান আমার নাম। আর এই ফেসবুক পেজের সাথে আমি একটু যুক্ত করে দিয়েছি, কারণ ইংলিশ সিকার্স নামে যদি আরো কেউ পেজ খুলে তখন আমার পেজটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। একই নামে ইউটিউবে বা এই ফোন নাম্বার দিয়ে ইউটিউবে সার্চ করলেও অনেক বেশি ক্লাস পাবা, মাস্টার ইংলিশের পেইড ক্লাস। অথবা কমেন্ট বক্সে দেখবা যে মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, সেখান থেকেও পাওয়া যাবে ইনশাল্লাহ। ওকে, আরেকটা বিষয় হচ্ছে মাস্টার ইংলিশের এই বইটা ছাড়াও আমরা পেইড ব্যাচে স্টুডেন্টদেরকে বেসিক ইংলিশ পড়াবো, মাস্টার ইংলিশের পুরো বইয়ের এমসিকিউ সলভ করাবো, মাস্টার ইংলিশের বইটা জুমে ক্লাস নিব এবং কোশ্চেন আনসারের ব্যবস্থা থাকবে। কোর্স ফি মাত্র 510 টাকা। এবং
পুরো বইটা মানে গ্রামার পার্টটা পুরোটা পড়ানো হবে। ভর্তি হতে 01707442501 এই নম্বরে কল দিয়ে ভর্তি হতে পারবা। যাই হোক, ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে যেভাবে চলছিল। ফ্রি ক্লাসের গতিশীলতা আরো বেশি বাড়বে ইনশাআল্লাহ। সোহেল রানা বলেছে যে ভাইয়া আমি মাস্টার ইংলিশ বইটা কিনেছি শুধুমাত্র আপনার ক্লাস করার জন্য। তবে অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম সামনের জুন মাসে, বিদায় মেনটেন করার কষ্ট হলে আমি মিস দিব না ইনশাআল্লাহ। ফারহানা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। মানে তোমাদের এই মন্তব্যগুলো কমপ্লিটলি এক্সিলেন্ট, ঠিক আছে? মন্তব্যগুলো কমপ্লিটলি এক্সিলেন্ট। তোমরা যে আমার প্রতি আগ্রহ দেখাও, মানে আমার প্রতি মিন্স হচ্ছে আমার ক্লাসের প্রতি, সেটা সত্যি ভালো লাগার একটা বিষয়। কারণ স্টুডেন্টরা ক্লাস করার জন্য বই কিনেছে। সো ভেরি ফাইন, এটা ভেরি ফাইন। ওকে, অলরাইট। তো চলো আমরা ক্লাস শুরু করি। যেথায় ছিলাম সেথায় চলে যাব। আমরা ল্যাপটপ, আমি বিগত 10-15 দিনে মনে হয় একবারও ল্যাপটপটা অফ করে নাই। ব্যাপক স্লো হয়ে গেছে ল্যাপটপ, ঠিক আছে? মানে সময়ই হয় না, মানে এইভাবেই মানে ইয়ে করে আবার এখান থেকে আবার হচ্ছে তোমার ল্যাপটপ অফ করে চলে যাওয়া হয়। যাই হোক, আই হোপ যে এখন থেকে এই ধরনের সমস্যা তৈরি হবে না। তো দেখো, আমরা যেটা শিখছিলাম কনজাংশন এবং লিঙ্কার্স, এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। কেন ইম্পর্টেন্ট এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি একটু বলি, এই টপিক না পারলে তোমরা এই আরেকটা টপিক আছে কিছু মানে পরে, ক্লোজ এন্ড ফ্রেজেস পারবা না। এই টপিক না পারলে রাইট ফর্ম অফ ভার্ব 100% উত্তর করতে পারবা না। সেন্টেন্সে বানান লিখো, সেখানেও সমস্যা তৈরি হবে। সো এই টপিকের মানে গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? তো দেখো, কনজাংশন, কোন ওয়ার্ড দুটি সেন্টেন্স, ক্লোজ ফ্রেজ ওয়ার্ডকে যুক্ত করলে ওয়ার্ডটি কনজাংশন হবে। এখন এগুলো কথা ভুলে যাও। দেখো, কনজাংশন মানে মাধ্যম বুঝো, মানে একটা ছেলে মেয়ের বিয়ে হয় না, হয় কি না? ধরো একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে হইতেছে কিনা, ধরো একটা ছেলে আর একটা হইতেছে মেয়ে। দেখো, একটা ছেলে আর একটা হইতেছে মেয়ে, ওকে? এই দুইজনের মধ্যে বিয়ে হলে এখানে একটা কি মাধ্যম থাকে না? ওই ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হলে একজন কি মাধ্যম থাকে না? মাধ্যম থাকে কিনা বলতো? একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, দুজনের মধ্যে বিয়ে হলে এখানে একটা মাধ্যম থাকে একজন। এই মাধ্যমটা দুজনকে একত্রিত করে। সো একই কাজ হচ্ছে কনজাংশনের। কনজাংশন মানেই হচ্ছে সংযুক্তকারী, মানে যুক্তকারী। দুটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে। ধরো এই যে একটা, আমি এই যে কনজাংশনের জন্য দিলাম সি, সি এর এই দিকে একটা ধরো সেন্টেন্স, এই দিকে একটা সেন্টেন্স, 1 নাম্বার একটা সেন্টেন্স, 2 নাম্বার। তাহলে খেয়াল করো, একটা কনজাংশন একটা বাক্যকেও যুক্ত করতে পারে, মানে দুইটা বাক্যকে যুক্ত করবে, দুইটা কনজাংশন সংযুক্ত করবে। এখন যুক্ত করা, দেখো ছেলেমেয়ের বিয়ে যে হয়, তো বিয়ে হইতে কি যুক্ত করতে গেলে দুইটা দরকার হয় না? যে দেখো কনজাংশনটা যুক্ত কেমনে করবে, একটা ছেলে এবং মেয়েকে অ্যাটাচড করে, যুক্ত করে। তো এই কনজাংশনের ব্যাপারটাও তাই, ঠিক আছে? মানে ধরো এই যে দুইটা সেন্টেন্সকে, দুইটা বাক্যকে একসাথে করবে, আবার কি করবে, দুইটা ক্লোজকে। ওই মানে ক্লোজ মিনস এক ধরনের বাক্য, ঠিক আছে? তো ওইখানেও ধরো দুইটা বাক্যকে একসাথে করবে। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, মানে একাধিক শব্দ থাকবে, সেটাকে একসাথে করবে। আবার দুটো ওয়ার্ডকেও একসাথে করতে পারে। ধরো তুমি বলছো যে আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল। এই যে একটা পেন এবং পেন্সিল দেখলা, আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, এই পেন এবং পেন্সিল দুটো শব্দ না? দুটাকে একসাথে যুক্ত করলো না? এইটাও কনজাংশনের কাজ, মানে দুটো শব্দকেও যুক্ত করে। আমরা এটা বিস্তারিত এখন বিস্তর পড়াশোনা করব, নিচে দেখো। কনজাংশন সাধারণত জেনে রাখো, অ্যান্ড, বাট, অর, ইয়েট, অলদো, এগুলো আপাতত এগুলো কনজাংশন, একটু কমন একটা ধারণা। এই কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট ড্যাশ থটস, কি থটস, জয়েন থটস। কনজাংশনের কাজটা কি? যুক্ত করা না? আমি একটু আগে বললাম না, কনজাংশন কি করবে? যুক্ত করবে। তাহলে কনজাংশনের কাজটা কি? যুক্ত করা, রাইট? এটা মাথায় রাখতে হবে। তোমাদের একটা কথা বলি, ইংরেজি ভালো বুঝতে গেলে প্রচুর ভোকাবুলারি জানতে হবে, এবং এবং প্রচুর ভোকাবুলারি জানতে হবে, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর আমার এই ক্লাসটা নোট রাখতে হবে। তাহলে তুমি ইংরেজি শিখতে পারবা, আদারওয়াইজ এটা সম্ভব না। সেকেন্ডলি আসো, হুইচ ওয়ান ইজ কনজাংশন। এগুলো কোনটা কনজাংশনে, এন্ড কনজাংশন, এগুলো পড়তে হবে। এগুলো কোনটা কনজাংশনের উদাহরণ, সেগুলো মনে রাখতে। এখানে বলছে যে কোনটা ডিসিমিলার, মানে একই না। কারণ এই যে দো, অ্যাজ এবং বাট এগুলো কনজাংশন, বাট ইনটুটা হইতেছে প্রিপজিশন, তো এটা তো ডিসিমিলার। সিমিলার মানে একই, সবগুলো এক হবে। তো এই ইনটুটা কি এক? ইনটু তো প্রিপজিশন, সো এটা ডিসিমিলার। হোয়াটএভার, চলো আমরা পরবর্তীতে যাই। অ্যান্ড এবং বাট। আচ্ছা, তোমাদের মনে হয় কি যে টিচার মনে হয় খুব জোরে পড়ায়?
হ্যাঁ? আমি অ্যাকচুয়ালি জোরে পড়াই না। আ জ কিন্তু সমস্যার জায়গা যেটা জানো? সমস্যা হ্যাঁ, ফারহানা, তানজিনা মিম, সোহেল রানা থ্যাংক ইউ। যে সমস্যার জায়গা যেটা মাস্টার ইংলিশ বইটা এত বড়, আমি যদি হচ্ছে আরো ধীরে পড়াই তাহলে যেটা তৈরি হবে এই বইটা ১০০ টা ক্লাসেও শেষ হবে না। আর ১০০ টা ক্লাস নেয়াটা আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার যেটা করে যে তোমরা ক্লাসগুলো ক্লাসগুলো করার ধৈর্য শক্তি পাবা তো। ১০০ টা ক্লাস। এইটা কিন্তু একবার করলে হবে না, একাধিকবার করতে হবে। হ্যাঁ? সো এই ১০০ টা ক্লাস ধৈর্য শক্তিরও একটা ব্যাপার-স্যাপার আছে। হুম? সো মাথায় রাখতে হবে। দেখো অ্যান্ড হচ্ছে ২ টি সমজাতীয় বিষয়কে যুক্ত করা। আমি এই কারণে ৫০ টার ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখানে অ্যান্ড এবং বাট ২ টি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে অ্যান্ড বসে। কিন্তু ২ টি বিপরীত বিষয়কে যুক্ত করতে বাট বসে। এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। দেখো দ্য ভেজিটেবল আর ফ্রেশ, দে ওয়ার টেস্টি। দেখো এই যে ফ্রেশ ভেজিটেবল আবার ফ্রেশ টেস্টি, মানে ফ্রেশ ভেজিটেবলটাই আবার টেস্টি। তাহলে দুইটাই তো ভেজিটেবল, দুইটাই একই না, সমজাতীয় না? ভেজিটেবল ভেজিটেবল, রাইট? একই জাতি না, তাই না? তাহলে এখানে বসবে কি অ্যান্ড, যে দ্য ভেজিটেবল আর ফ্রেশ অ্যান্ড দে ওয়ার টেস্টি। ঠিক আছে? বাট বিপরীত কখন হবে? ধরো এই যে এখানে দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ বাট দে ওয়ার টেস্টলেস, বাট টেস্টলেস মানে টেস্ট নাই। যদি এখানে বিপরীত ধারণা দিত, ভেজিটেবলটা ফ্রেশ, সেটা টেস্ট তো থাকার কথা। যদি তুমি বললো যে সেটা টেস্ট নাই, তাহলে সেটা হচ্ছে বিপরীত ধারণা দিত, তখন হতো বাট। আচ্ছা, এগুলো তোমরা কখনো কখনো এমনটা ঘটতে পারে, কখনো কখনো এমনটা ঘটতে পারে যে তোমরা, আমি ভালো পড়াচ্ছি বাট ওই ক্লাসের মধ্যে তোমাদের মাথায় ঢুকবে না। এটা হইতেই পারে, এইটা হতে পারে, কারণ মানুষের মস্তিষ্ক তো, তো অনেকেই প্রথমবার পড়েছে এই গ্রামার। সো তখন কি করবে, আবার দেখবা, ঠিক আছে? আবার দেখবা, আই হোপ যে ক্লিয়ার হবে। দেখো ডক্টর মেরি এডওয়ার্ডস ওয়াকার, ওয়াকার ওয়াজ এ সার্জন, সোলজার, ফাইটার। দেখো এরকম যখন বর্ণনা দেবে যে আমি একটা পেন কিনেছি, পেন্সিল কিনেছি, অ্যান্ড একটা রাবার কিনেছি, অ্যান্ড রাবার, দেখো অ্যান্ড রাবার, তাহলে এখানে বর্ণনা দিল না যে, বা আমার আছে, যদি বলো যে আই হ্যাভ এ পেন, পেন্সিল অ্যান্ড রাবার, রাইট? বর্ণনা করলো, দেখো ধারাবাহিকভাবে পেন, পেন্সিল, রাবার, একটা তালিকা দিল না? আমি কি কি কিনছি তার একটা তালিকা, পেন, পেন্সিল অ্যান্ড রাবার। আমরা যদি আরো কিছু বলতে চাই যে আই হ্যাভ এ পেন, পেন্সিল, বুকস, বুক অ্যান্ড রাবার, আই হ্যাভ এ পেন, পেন্সিল, বুক অ্যান্ড রাবার। তো এই যে একটা তালিকা করলাম কিনা, এইরকম কিছু বোঝালে শেষের তালিকার আগের শব্দে, এই যে আগের শেষের নাউন আর মানে শেষের আগের নাউনটা, এই যে সোলজার এবং ফাইটার, এই দুইটার মাঝে অ্যান্ড বসবে। ঠিক আছে? এইটা আমরা আহ, যে ইয়ায় পড়বো, পাংচুয়েশনে পড়বো। ঠিক আছে? এইটা আমরা পাংচুয়েশনে পড়বো, এই দুইটার মাঝে আসলে অ্যান্ড বসবে। ঠিক আছে? আমরা ৮ নাম্বারটা খেয়াল করব। হি ফেইল দ্য টেস্ট মেনি টাইমস, মানে সে টেস্টটায় অনেকবার ফেল করেছে। মেনি টাইমস মানে অনেকবার, 2 টাইমস মানে ২ বার, 3 টাইমস মানে ৩ বার। আর যদি 1 টাইম বলে, 1 এর সাথে কিন্তু টাইম বলে। আর 1 এর বেশি হলে, 2 হলে টাইমস বলে, ডাবল প্লুরাল হয়। 2 একটা প্লুরাল, টাইমসও একটা প্লুরাল। আর 1 এর সাথে টাইম বলে। 1 টাইম মানে একবার, আর 2 টাইমস মানে ২ বার, আর মেনি টাইমস মানে অনেকবার। মেনি মানে অনেক, আর টাইমস মানে বার। বুঝতে পারলে ব্যাপারটা? তো দেখো যে হি ফেইল দ্য টেস্ট মেনি টাইমস, হি ডিড নট স্টপ ট্রাইং। দেখো যে সে ফেইল করেছে অনেকবার, কিন্তু সে এটা মানে থামায় নাই এই চেষ্টা করাটা, ওই চেষ্টা করাটা থামায় নাই। হি ফেইল দ্য টেস্ট মেনি টাইমস বাট হি ডিড নট স্টপ ট্রাইং। সে কি করে নাই, সেই টেস্টটা, সে মানে চেষ্টা করাটা থামায় না। ১১টায় শুরু হওয়ার কথা ছিল ক্লাসটা, কখন হলো স্যার? ক্লাসটা মনে হয় না ১১টায় শুরু হওয়ার কথা ছিল, ১১টা ৩০-এ শুরু হওয়ার কথা ছিল। ঠিক আছে? আমার কাছে যতটুকু মনে হয় যে ক্লাসটা ১১টা ৩০-এ শুরু হওয়ার কথা ছিল। আমি তো অ্যালার্ম দিয়ে রাখি ফোনে যে যখন ক্লাস নিব, আমি ক্লাসের বিষয়ে খুব সিনসিয়ার থাকার চেষ্টা করি। বাট যখন বাড়িতে চলে আসি তখন একটু মানে একটু এলোমেলো হয়েই যায়। এটার পেছনেও কারণ আছে। বাড়িতে চলে আসলে একটু এলোমেলো হয়েই যায়। সো এটার রিজন আছে হোয়াটএভার। দেখো, তো আমরা আমরা খেয়াল করব, আমরা দেখো নেক্সট নিয়মটা খেয়াল করব। নেক্সট যে নিয়মটা আছে সেটা খেয়াল করব। নেক্সট দেখো,
আহ এই যে এটা বুঝতে পারছো তো, মানে সে অনেকবার ফেল করছে বাট তাও চেষ্টা করে সে। দেখো হি র্যান ফাস্ট হি কুড নট গেট দা বাস। দেখো দ্রুত দৌড়াইলে তো মানুষ বাস পাবে ভাই, কিন্তু এ পায় না। তাহলে এখানে হবে কি বাট হবে। ঠিক আছে, বিপরীত ধারণা দিছে না। ধরো তুমি দ্রুত দৌড়াইছো, তো তোমার কি বাসটা পাওয়ার কথা ছিল না, বাট তুমি পাও নাই, তাহলে ধারণাটা কি বিপরীত হইলো না। দ্যাটস ওয়াই বাট বসবে। আমরা উপরে কি শিখে আসলাম, যে বিপরীত আইডিয়া দিতে বাট বসে। বাকিগুলো তোমরা একটু নিজেরা সলভ করার চেষ্টা করবা। আই হোপ যে তোমরা ওই দুইটা পারবা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। নেক্সট আসো, আমরা পরবর্তী অরের বিষয়টা আসি। কোনো কিছুর বিকল্প বোঝাতে অর বা অথবা বা কিংবা ব্যবহৃত হয়। কোনো কিছুর বিকল্প, বিকল্প। দেখো ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার অর ইউ মে ওয়েট ফর এ বেটার জব। তুমি এই যে জব অফারটা অ্যাকসেপ্টও করতে পারো, তুমি এই জব অফারটা অ্যাকসেপ্টও করতে পারো, আবার কি হইতে পারে, তুমি চাইলে কি করতে পারো, এই যে জব অফারটা, এইটার জন্য কি করতে, ইউ মে ওয়েট ফর এ বেটার জব, তুমি আরো একটা ভালো চাকরির জন্য মানে অপেক্ষা করতে পারো। ঠিক আছে, এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। আর কোনো কিছুর বিকল্প বোঝাতে ব্যবহার হয়। তো এটার বাংলা অর্থ হচ্ছে কি অথবা বা কিংবা। তো এটা এইভাবে বলতে হবে যে ইউ মে, দেখো ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার, মানে তুমি এই জব অফারটা গ্রহণ করতে পারো। অর বা আদারওয়াইজ একই বিষয়, অর ইউ মে ওয়েট ফর বেটার জব, অথবা বা কিংবা। বোঝো কিন্তু বাংলা চিন্তাটা বুঝলে ইংরেজি চিন্তা বুঝতে খুব একটা সমস্যা হবে না। এগুলো মুখস্থ করতে হয় না আসলে, এগুলো মনে থেকে যায়। দেখো সো এর বিষয়টা আসো। দ্বিতীয় দ্বিতীয় ক্লোজটার প্রথম ক্লোজের ফলশ্রুতি বোঝালে, হ্যাঁ দ্বিতীয় ক্লোজের পূর্বে সো বা দেয়ার ফর, সেজন্য সে কারণ সুতরাং। আচ্ছা, এটা এটা খুব সহজ ভাবে বোঝাই আমি তোমাদেরকে। দেখো হি ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইংল্যান্ড, সে কি করতেছে, ইংল্যান্ডে কাজ করতে যাচ্ছে। সো হি ইজ লার্নিং ইংলিশ। দেখো এইটা কি ফলাফল না, যে সে ইংরেজিতে মানে ইংল্যান্ডে কাজ করতে যাবে, ফলে তাকে কি করতে হবে, ইংরেজি শিখতে হচ্ছে। বোঝো কিন্তু, দেখো মাই নি স্টার্টেড হার্টিং, সো আই স্টপ রানিং। যে আমার নিতে স্টার্ট হার্টিং মানে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তাই আমি হচ্ছে হাঁটাটা বন্ধ করে মানে দৌড়ানোটা থামিয়ে দিয়েছি। ব্যাপারটা বোঝো। 14 নম্বরটা খেয়াল করো, শি ব্রোক এ কাপ, সে একটা কাপ ভেঙে ফেলেছিল। সো মানে সুতরাং শি বট অ্যানাদার ওয়ান, সে মানে দেখো একটা করার ফলে আর একটা করছে। বোঝো কিন্তু সেই জন্য সে একটা কাপ ভেঙে ফেলেছিল, সেজন্য একটা সে নতুন একটা কিনেছিল, অ্যানাদার ওয়ান মানে অন্য একটি। বুঝতে পারলা। নেক্সট আসো, নেক্সট। এই যে এই যে এখানে একটা ব্যাখ্যা দিয়েছে, সে ইংল্যান্ডে কাজ করতে যাচ্ছে সুতরাং বা তাই সে ইংরেজি শিখছে। সে একটা কাপ ভেঙে ফেললো সুতরাং বা তাই আর একটা নিল। ঠিক আছে, তো এইগুলো দেখে এত আমি যেভাবে বলেছি সেভাবে মনে থাকবে। দেখো শিক্ষকেরও একটা ভূমিকা থাকে। শিক্ষকের যদি ভূমিকা না থাকতো, তাহলে সব স্কুল কলেজগুলো বন্ধ করে দেয়া হতো, দিয়ে বলা হতো যে তোমরা বই কিনো আর পড়াশোনা করো, নিজে নিজে পড়ো। কিন্তু তাই কি সম্ভব কখনো? শিক্ষকের ভূমিকা থাকে কোথায়? দেখো একটা ম্যাচিউর থিঙ্কিং ডেভেলপ করার জন্য শিক্ষকের ভূমিকা থাকে। ম্যাচিউর থিঙ্কিং ডেভেলপ করার জন্য শিক্ষকের ভূমিকা থাকে। দেখো অনেক বিষয় তোমরা যেভাবে চিন্তা করো, আমি তার থেকে একটু বেটার চিন্তা করি। দ্যাটস ওয়াই তোমরা আমার ক্লাসগুলো দেখো। এটা এটা আবার মনে করো না যে ভাইয়া আপনি আবার অহংকার করতেছেন। ব্যাপারটা কমপ্লিটলি সেরকম না। আমি জাস্ট জাস্ট যেটা বোঝাতে চেয়েছি যে তোমরা ওই চিন্তাটার মধ্য দিয়ে যাও না, বাট আমি আহ, ওই চিন্তাটার মধ্য দিয়ে যাই। ঠিক আছে, বুঝতে পারলা কি? ওকে, আমরা আমরা একটু আমরা একটু নেক্সটে যাব। ঠিক আছে, নেক্সট। তাহলে দেয়ার ফরের ব্যাপারটা কি? সবেমাত্র সবেমাত্র বলা হয়েছে এমন বিষয়ের যুক্তি সাপেক্ষ ফলাফল উল্লেখ করতে দেয়ার ফর বা সেজন্য বা সুতরাং বসে। ব্যাপারটা সেম, কোনো ডিফারেন্স নাই। তুমি যেখানে সো বসাইতে পারো, তুমি সেইখানে দেয়ার ফরও বসাইতে পারো। বুঝতে পারলা কি? তুমি যেখানে সো বসাইতে পারো, তুমি যেখানে সো বসাইতে পারো, সেইখানে তুমি দেয়ার ফরও বসাইতে পারো। তুমি যেখানে সো বসাতে পারো, সো এর পরিবর্তে ইফ ব্যবহার করতে, আপনি না বোঝালে আমরা অনেকেই এটা না বুঝে সো এর পরিবর্তে ইফ ব্যবহার করতাম। আচ্ছা,
ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তাহলে খেয়াল করো। আচ্ছা, ওকে ওকে, আমরা নেক্সট নেক্সট দেয়ার পরের বিষয়টা আসি। ঠিক আছে, তোমাদের মন্তব্য বুঝতে দেখো, দেয়ার পর মানে ওই যে যেখানে সো ব্যবহার করবে, সবেমাত্র বলা হয়েছে এমন বিশেষ যুক্তি সাপেক্ষ ফলাফল উল্লেখ করতে দেয়ার পর বসে। দেখো যে উই আর আনএবল টু গেট ফান্ডিং এন্ড দেয়ারফর হ্যাড টু অ্যাবান্ডন দ্য প্রজেক্ট। মানে আমরা অক্ষম হয়েছি টু গেট, পেতে, ফান্ডিং, সুতরাং আমরা এই যে উই হ্যাড টু অ্যাবান্ডন মানে ত্যাগ করেছে এই প্রজেক্টটা। তোমাদেরকে আমি যদি একটু সহজভাবে বোঝাই যে হি ইজ অনলি 17, মানে তার বয়স 17, এন্ড দেয়ারফর এইখানে হিটা উজ্জ আছে, এখানে আর একটা পড়াশোনা আছে, এন্ড বাট অর যদি থাকে তাহলে একই সাবজেক্ট এবং ভার্ব উজ্জ থাকে, এইখানে হি ইজটা উজ্জ আছে। ঠিক আছে, এইখানেও হি ইজ আছে, যে হি ইজ অনলি 17 এন্ড দেয়ারফর হি ইজ নট এলিজিবল টু ভোট, সে কারণে ভোট দেওয়ার যোগ্য নয়। এখানে যেটা মাথায় রাখতে হবে, এখানে হিজটা উজ্জ আছে, এখানেও হিজ আছে, এখানেও হিজ আছে দেওয়ার পরে পরে, তো সে 17 বছর, সুতরাং সে ভোট দেওয়ার যোগ্য না। মানে দেখো এখানে একটা লজিক্যাল আছে, একটা যুক্তি আছে। যুক্তিটা কি? যুক্তিটা খেয়াল করো। ভোটার হইতে বয়স থাকে 18 বছর, বাট তার বয়স হয়েছে 17, দ্যাটস ওয়াই সে ভোট দিতে মানে কি করতেছে না, সে যোগ্য না, এলিজিবল না। বোঝো, কিন্তু যুক্তি আছে এখানে একটা। ঠিক আছে, এটা কিন্তু মনে থাকতে হবে। শিরোনামহীন গল্প, তামান্না বুঝতে পারলাম না, বন্ধুকে মেনশন দিয়েছো নাকি? আচ্ছা, নেক্সট আসো বিকজ এবং বিকজ অফ। এটা দুইটা বিষয় আছে। বিকজটা ব্যবহার হয় কনজাংশন হিসাবে, আর বিকজ অফটা ব্যবহার হয় ফ্রেজ হিসাবে। আমরা দুইটারই ব্যবহার শিখবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব ভালোভাবে মনোযোগ দিবা তোমরা, খুব মনোযোগ সহকারে এই বিষয়টা বোঝার চেষ্টা করবা। উভয় উভয়ই কারণ অর্থে ব্যবহৃত হয়। উভয়ই কি হয়? কারণ অর্থে ব্যবহৃত হয়। উভয়ই কারণ অর্থে ব্যবহার হয়। দেখো আহ দেখো এটা আমরা একটু খেয়াল করি। দেখো আমরা তবে ফ্রেজের পূর্বে একটা কল এসেছিল, তো দ্যাটস ওয়াই আর কি একটু সমস্যা হচ্ছে। দেখো, ফ্রেজের পূর্বে বিকজ অফ এবং ক্লোজের পূর্বে বিকজ বসে। তো আমি সোজা বাংলা কি বললাম, যে বিকজটা ক্লোজের জায়গায় বসে আর বিকজ অফটা ফ্রেজের সাথে। খেয়াল করো, এখানে মনে রাখবা, ধরো তুমি যেখানে বিকজ বসাবা, তুমি যেখানে বিকজ বসাবা, তারপরে দুই দেখো এই যে একটা ফ্রেজ থাকবে আর একটা ফ্রেজ থাকবে, দুইটা ফ্রেজ। তাহলে আমি এইভাবে বোঝাই, ধরো এখানে তুমি বিকজ বসালা, ঠিক আছে, বিকজের আগে একটা ফ্রেজ, পরে একটা ফ্রেজ। খেয়াল করো, এই যে বিকজের আগে একটা ফ্রেজ, পরে একটা ফ্রেজ। বোঝো কিন্তু, সরি সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এখানে ক্লোজ হবে, ক্লোজ, সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। দেখো এই যে এই বিকজের আগে একটা ক্লোজ হবে, পরে একটা ক্লোজ হবে, ঠিক আছে। সো দেখো, বিকজের আগে একটা ক্লোজ, পরে একটা ক্লোজ, এই তাহলে মাঝে থাকতেছে কি বিকজ, বিকজের আগে একটা ক্লোজ, বিকজের পরে একটা ক্লোজ। দেখো আগে একটা ক্লোজ, পরে একটা ক্লোজ, তাহলে দুইটা ক্লোজ, দুইটা ক্লোজ, বিকজের আগে একটা, পরে একটা। তাহলে এইখানে লার্নিংটা কি? এখানে লার্নিং হচ্ছে বিকজ যখন কনজাংশন হিসাবে ব্যবহার হবে, তার আগে একটা ক্লোজ থাকবে, পরে একটা ক্লোজ থাকবে। অথবা এইভাবেও থাকতে পারে, ধরো তুমি আগে বিকজ লিখলা, বিকজের পরে ক্লোজ এক, আবার কমা দিয়ে আরো একটা ক্লোজ, ক্লোজ দুই। ঠিক আছে, মানে বিকজটা ক্লোজ হিসাবে ব্যবহার হলে দুইটা বাক্য থাকবে, না সরি, বিকজ যদি কনজাংশন হিসেবে ব্যবহার হয় তাহলে দুইটা ক্লোজ বা দুইটা বাক্য থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারলা তোমরা? এই ব্যাপারটা কি ক্লিয়ার, তোমরা বুঝতে পারলা? আমি আজকে নতুন, ঠিক আছে, মদিনা আম- আচ্ছা, দেখো ঠিক আছে, তো এই ব্যাপারটা কি বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও। এই ব্যাপারটা বুঝতে পারলা? বিকজের ব্যাপারটা, যে বিকজের ব্যাপারটা খুব সহজ, যে বিকজের যদি কনজাংশন হিসেবে ব্যবহার হয় দুইটা ক্লোজ থাকবে, অথবা বিকজের আগে একটা ক্লোজ থাকবে, বিকজের পরে একটা ক্লোজ থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা একটু চেষ্টা করি, আমরা একটু চেষ্টা করি 16 নম্বরটা দেখো, যে ড্যাশ অফ হিজ অনেস্টি উই কুড নট রিচ এনি কনক্লুশন। দেখো এখানে ক্লোজ হচ্ছে একটা, এটা আমি পড়াবো যে কোনটা ক্লোজ কোনটা ক্লোজ না। আর এইখানে ক্লোজ নাই, কারণ যেখানে ফাইনাইট ভার্ব থাকে সেইটা, সেখানে একটা করে ক্লোজ থাকে। তো এখানে ফাইনাইট ভার্ব আছে, আর এইখানে ভার্বই মানে কোনো ভার্বই নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো ক্লোজ হবে না।
এখানে অন্য কিছু না বসে বিকজ অফ কেন হলো? প্রশ্ন আছে যে এখানে অন্য, ভাইয়া মাস অফও তো আমরা দেখেছি, এ গ্রেট ডিল অফও তো দেখেছি, তো এখানে বিকজ কেন হবে? এইরকম প্রশ্ন হতেই পারে, তাই না? এটা আমার মনেও হতে পারে। এখানে হওয়ার প্রশ্ন হচ্ছে যে বিকজ মিনস, বিকজ এর সাথে অফ বসিয়ে দেখো অর্থ আসে। বিকজ অফ ইজ অবস্টেন্সি, উই কুড নট রিচ এনি কনক্লুশন। অবস্টেন্সি মিনস হচ্ছে জেদ, তার জেদের কারণে দেখো অর্থটা আমরা মানে উপসংহারে পৌঁছাতে পারিনি। কনক্লুশন মিনস উপসংহার বা একটা সিদ্ধান্তে, এখানে হবে যে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। তো দেখো তার অবস্টেন্সির কারণে মানে তার জেদের কারণে আমরা একটা উপসংহারে পৌঁছাতে পারিনি। দেখো তো অর্থটা কি মাস অফ দিলে হয়? মাস অফ মানে অনেক কিছুর কারণে বা অনেকের কারণে, এরকম ব্যাপারটা হয় না, তার জেদের কারণে। এখানে সে মুখ্য, তার জেদের কারণে আমরা তোমার হচ্ছে উপসংহারে পৌঁছাতে পারে নাই বা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। ব্যাপারটা কিন্তু বোঝো, ঠিক আছে? আচ্ছা, আমরা আমরা একটু যদি সলভ করি, ইট ইজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি। খেয়াল করো এখানে, এখানে এখানে বিকজ অফ দেয়া নাই। 17 নম্বর এমসিকিউটা খেয়াল করো, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি। এখানে কি নাই? এখানে কি নাই খেয়াল করো তো, এখানে কি নাই? বিকজ অফ নাই, তাহলে বিকজ দিয়ে করতে হবে। আর যদি বিকজ দাও তাহলে একটা ক্লোজ সৃষ্টি করতে হবে। এখন এইটা পাস্ট ইনডিফিনিটের ক্লোজ, আর একটা পাস্ট মানে এই পাস্ট টেন্সের একটা ক্লোজ, আর একটা তুমি পাস্ট টেন্সের ক্লোজ তৈরি করতে পারো, ঠিক আছে? তো এখন কথা হইতেছে এটা তো কিছুই হয় নাই, এ নাম্বারটা তো কোনো ক্লোজে হয় নাই, কারণ এখানে ভার্বে নাই। বি নাম্বারটা এখানেও কিছু হয় নাই। সি নাম্বারটা এটা আবার প্রেজেন্টে হয়েছে, প্রেজেন্টে ক্লোজ তৈরি করা যাবে না। ডি নাম্বারটা পাস্টে হয়েছে, ঠিক আছে? বিকজ ইট ওয়াজ রেইনিং। ওকে, মানে এখানে পাস্টে আছে, এখানে সাধারণত পাস্টে তৈরি করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারলা? এখন কথা হচ্ছে এটা, হ্যাঁ পরেরটা আসো। 18 নাম্বারটা দেখো, উই ওয়ার ডিলেড, খেয়াল করো, উই ওয়ার ডিলেড, খেয়াল করো, উই ওয়ার ডিলেড এ ট্রাফিক জ্যাম। মানে আমাদের দেরি হয়েছিল, আমাদের দেরি হলো বা আমাদের দেরি হয়েছিল। কেন দেরি হয়েছিল? বিকজ অফ হবে, বিকজ অফ হবে। এখন বিকজ অফ যদি থাকে, বিকজ অফ যদি অপশনে থাকে, বোঝো কিন্তু এখানে বিকজ অফ বসানো যাবে। বোঝো, জাস্ট বোঝো। দেখো এখানে বিকজ অফ বসানো যাবে, বাট অপশনে যদি থাকে তাহলে। বিকজ অফ দা আছে তা হবে না, শুধু বিকজ অফ বসবে এখানে। বিকজ অফ বসানো যাবে অপশনে থাকলে, বাট এখানে বিকজ অফ এর পরে যে দা আছে তাহলে হবে না, শুধু বিকজ অফ হবে। বুঝো কি? বুঝতে পারলা কি ব্যাপারটা? বিকজ অফ হবে, কিন্তু এইখানে বিকজ অফ তো নাই। তাহলে আমরা কিভাবে ট্রাই করতে পারি যে বিকজ এর আরেকটা নিয়ম ছিল, ওই নিয়মটা কি ছিল? একটা ক্লোজ তৈরি করতে হবে বিকজ বসাই। দেখো আমরা একটা ক্লোজ তৈরি করতে পারি কিনা। 1 নম্বরে বিকজ বসাইলে সাবজেক্ট ভার্ব নাই, তো বিকজ হচ্ছে না। 2 নম্বরে বিকজ যদি বসাই সাবজেক্ট ভার্ব আছে, তাহলে এটা এটা হচ্ছে আহ, এটা একটা ক্লোজ। মানে দেয়ারটা আবার সাবজেক্ট ধরা যায় না, দেয়ারটার সাবজেক্ট এখানে দেয়া আছে, বাট ওটা সাবজেক্টের রিপ্রেজেন্টেটিভ, ওটা সাবজেক্টকে প্রতিনিধিত্ব করতেছে। তো এটা হয়। সি নাম্বারটা বিকজ অফ এর পর দা হয়েছে, সেটার কোনো চান্স নাই। এখন ডি নাম্বারটা কেন হচ্ছে না? ডি নাম্বারটা অর্থগত কারণে ভুল। ডি নাম্বারটা গ্রামেটিক্যালি কারেক্ট, বাট মানে অর্থগতভাবে ভুল। এখন একটা বিষয় শুধু এক পক্ষে কারেক্ট হবে তা তো হবে না। একটা বিষয় শুধু এক পক্ষে কারেক্ট হলে হবে? ধরো আমরা বলছি যে আমরা নারকেল দিয়ে যে বড়শি দিয়ে নারকেল পারি, তো এটা তো গ্রামাটিক্যালি কারেক্ট, বাট এটা তো বড়শি দিয়ে তো কখনো নারকেল পারা যায় না। এটা তো গ্রামাটিক্যালি কারেক্ট বাট নট তোমার হচ্ছে মানে অর্থগত বা এটার বাক্যটার কোনো যোগ্যতা নাই, ঠিক আছে? তো একটা বাক্যের যোগ্যতা না থাকলে সেই বাক্যটা কিভাবে কারেক্ট হবে ভাই? বাক্যটা তো একটা যোগ্যতা থাকতে হবে, তাই না? সো এটা মাথায় রাখতে হবে। তো এটা এই কারণে ডি নাম্বারটা ভুল, গ্রামাটিক্যালি কারেক্ট হলো। আর এটা কেন হলো? এটা কেন হলো? এটা কেন হলো? এইটা কেন হলো দেখো, যে উই আর ডিলেড, আমরা দেরি করেছিলাম। কারণ কি? যে দেয়ার ওয়াজ এ, বিকজ কারণ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, একটা ট্রাফিক জ্যাম ছিল। এই যে দেয়ারটা কিন্তু বিশেষ প্রভাব ফেলছে না। এখন এখানে একটা ব্যাখ্যা দিয়েছে, প্রিন্সিপাল ক্লোজ উই আর ডিলেড, ইট ওয়াজ ডিফিকাল্ট। দুটি পাস্ট ইনডিফিনিট আছে, তাই সাবঅর্ডিনেট ক্লোজটিও পাস্ট ইনডিফিনিটে হবে, তাই বিকজ দেয়ার ওয়াজ বা বিকজ ইট ওয়াজ রেইনি। আচ্ছা, এটা একটা ব্যাখ্যা দিয়েছে, বাট এটা আসলে ভালো ব্যাখ্যা না। এটা ভালো ব্যাখ্যা না।
ভালো ব্যাখ্যা, অর্থগত ব্যাখ্যা, এটাও ভালো ব্যাখ্যা। ভালো ব্যাখ্যা না, আমার বলা ভুল হবে। তোমরা আসলে যেভাবে বোঝে, আমার দৃষ্টিকোণ থেকে একটা, ওনার দৃষ্টিকোণ থেকে একটা। এটাও একটা ব্যাখ্যা যে এটা পাস্ট ইনডিফিনিটে ছিল, এটাও পাস্ট ইনডিফিনিটে হইতে হবে। বাট সবথেকে ভালো বিষয় তুমি যদি অর্থ বুঝতে শেখো। সবথেকে ভালো বিষয় অর্থ বুঝতে শিখো। ঠিক আছে? অর্থ বুঝতে, এটাও ভালো ব্যাখ্যা, এটাও ভালো ব্যাখ্যা, বাট অর্থ বুঝতে শিখতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী নাম্বারে যাব। When we encounter a new culture, many embarrassing situation occurs because of misunderstanding. এটার বাংলা অর্থ হচ্ছে, যখন আমরা একটা নতুন কালচারের সাথে পরিচিত হই, একটা বা নতুন কালচারকে তুলে ধরি বা মুখোমুখি করি, বা একটা নতুন কালচারের মুখোমুখি হই। কালচার মানে সভ্যতা, একটা নতুন সভ্যতা বা সংস্কৃতি। কালচার মানে হচ্ছে সংস্কৃতি, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। তো যখন আমরা একটা নতুন সংস্কৃতির মুখোমুখি হই, মেনি এম্বারেসিং সিচুয়েশন মানে খুব কিছু এম্বারেসিং সিচুয়েশনের ঘটে। তোমার এম্বারেসিং সিচুয়েশন মানে মর্মস্পর্শী বা কিছু আর কি অনাকাঙ্ক্ষিত মানে ঘটনা ঘটে। কেন? বিকজ অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে মানে অপব্যাখ্যা, মানে ভুল বোঝার কারণে। ঠিক আছে? যে বিকজ অফ এখানে বিকজ অফ না হয়ে কোনো উপায় নাই। কারণ বিকজ যদি তুমি বসাও, তাহলে এইখানে তো একটা ক্লোজ থাকতে হবে, এখানে তো সেই ক্লোজটা নাই। আর কিসের কারণে এই যে সিচুয়েশনটা অকার হয়, কারণে অর্থে। ক্লিয়ার? 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 বুঝতে পেরেছো তোমরা? ওকে, এম এ সাগর, ধন্যবাদ স্যার। আপনি আপনার বাসায় ক্লাস কি মেসেজ অনুযায়ী রেগুলার ২টা হবে? আপনাকে বাসায় আর না, ক্লাস এখন থেকে ২টাও হতে পারে, ১টাও হতে পারে। ঠিক আছে? ক্লাস রাত ১০টা ক্লাসটা রবিবারের পর থেকে রেগুলার হবে। মানে সোমবার থেকে ইনশাআল্লাহ রাত ১০টার ক্লাসটা প্রতিদিন হবে তোমাদের। রাত ১০টার ক্লাসে কোনো মানে গ্যাপ থাকবে না। বাট এই যে রবিবারের ক্লাস, মানে রবিবারে আজকে আর রবিবার, আগামী এই ২ দিন সকাল মানে এখনো হবে, রাতেও হবে। কালকে আবার সকালে হবে, রাতে হবে না, এরকম ব্যাপারটা। ক্লাস হবে। তোমরা অনেকেই ফেড আপ মনে করছিলা যে ভাইয়া মনে হয় ক্লাস নিবে না। আমি ক্লাস নিবো রে ভাই, আমি এনজয় করি তোমাদেরকে পড়াতে। ঠিক আছে? আমি ক্লাস নিবো, আমার পড়াতে ভালো লাগে। সো আমাকে যদি সারাদিন হচ্ছে ওই যে একটা বেসিক একটা স্যালারি দিয়ে আমাকে বলতো যে তুমি ক্লাস নিতে থাকো, আই এনজয় দ্যাট। ঠিক আছে? আমার খুবই ভালো লাগে। দেখো, শি ওয়েন্ট হোম, এখানে দেখো এই যে শি ওয়াজ টায়ার্ড, এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, ২টা ক্লোজ আছে, রাইট? একটা ক্লোজ আর একটা ক্লোজ। তাহলে এখানে বিকজ বসবে। এখানে বিকজ অফ কেন বসবে না? আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া আপনি তো এখানে বিকজ অর বিকজ অফই পড়াইতেছেন, কিন্তু অন্য কিছু তো আমরা ভাবতে পারি। ধরো আমরা সো ভাবতে পারি, রাইট? হ্যাঁ, তাই নাকি? ভাবতে তো পারি। আবার আমরা টিলও ভাবতে পারি, আবার আমরা অ্যান্ডও ভাবতে পারি। কেন পারি না? এগুলো তো রিজিড প্রশ্ন, রাইট? এগুলো কিন্তু খুব যৌক্তিক প্রশ্ন যে ভাইয়া মানে কেন আমরা ভাবতে পারি না? মানে এইটা যে এগুলোও তো উত্তর ভাবতে পারি, রাইট? ভাবতে পারি, কিন্তু দেখো, কিন্তু কেন ভাবতে পারি না সেই ব্যাখ্যাটা দেব। শি ওয়েন্ট হোম, সে বাসায় গিয়েছিল, বাড়িতে গিয়েছিল, কারণ সে ক্লান্ত ছিল। কারণ দেখো, ব্যাপারটা খেয়াল করো, সে বাসায় গিয়েছিল কারণ সে ক্লান্ত ছিল। ধরো তুমি আজকে কলেজে গিয়েছো, কিন্তু তোমার কলেজ থেকে প্রাইভেটে গিয়েছো, বাট প্রাইভেটে যাওয়ার সময় তোমার কলেজ করার পরে খুবই টায়ার্ড মনে হচ্ছে, তো তুমি আর প্রাইভেটে গেলা না, বাসায় চলে আসলা। কেন? তুমি টায়ার্ড ছিলা, বোঝো কিন্তু কারণটা কি ছিল বাসায়? টায়ার্ড থাকাটাই হচ্ছে কারণ। বুঝতে পারলা? তাহলে শি ওয়েন্ট হোম বিকজ শি ওয়াজ টায়ার্ড, মানে কারণ সে ক্লান্ত ছিল। দ্যাটস ওয়াই আসলে বসেছে। অন্যগুলো দিয়ে অর্থ হবে না। সো কোথায় বসে? আমরা কি শিখলাম? সো কখন বসে? আমরা কি শিখেছি? সো তখন বসে। কখন বসে সো? সো কখন বসে? সো বসার বিষয়টা আমরা কি শিখেছি? বোঝো কিন্তু ব্যাপারটা, বোঝো কিন্তু। সো কখন বসে? সো বসে তখনই যখন সুতরাং বা ফলাফল বোঝায়। আর টিল আনটিল বসে যতক্ষণ না পর্যন্ত। তো এইটা কি এই অর্থ? সে বাসায় গিয়েছিল যতক্ষণ না পর্যন্ত সে টায়ার্ড ছিল, এটা কি এইখানে এই অর্থ দিয়েছে? না। আর এন কখন বসে? দুইটা সমজাতীয় বিষয়ের মধ্যে। সে বাসায় যাওয়া এক বিষয়, সে টায়ার্ড থাকা আরেক বিষয়। এগুলো বিষয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো বুঝতে পারবা।
ঠিক আছে, আমরা নেক্সট নাম্বারে যাব। বলছে দেখো ফরের ব্যবহারটা ও বাকি দুইটা তোমরা সলভ করবে, না পারলে আমাকে কল দিবা। পূর্বের কোনো কিছুর ফলস্বরূপ কারণ বা জন্য অর্থে পূর্বের কাজের পূর্বে ফর বসে। দেখো হি সেইড, সে বলেছিল, এখানে একটা দ্যাট উজ্জ আছে, ঠিক আছে, যেখানে এরকম পাওয়া যায় এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, সেখানে অবশ্যই একটা দ্যাট উজ্জ আছে। শি সেইড দ্যাট হি ওয়াজ সরি ফর হোয়াট হি হ্যাড ডান। মানে সে বলছে যে, সে বলেছিল, সে হয় সরি, মানে হোয়াট হি হ্যাড ডান, সে যা করেছিল তার জন্য সরি। ঠিক আছে, মানে কোনো কিছুর ফলস্বরূপ কেন সে সরি বলেছিল, সে যে মানে কি করেছিল, যেটা করেছিল সেটা বলা নেই, মানে হোয়াট হি হ্যাড ডান মানে সে যা করেছিল, হোয়াট হি হ্যাড ডান মিন্স হচ্ছে সে যা করেছিল তার জন্য সরি বলেছে। এটা কিন্তু ভাবনা চিন্তা কখন আসবে যে এইখানে ফর বসবে, এই ভাবনা চিন্তা কখন আসবে তোমাদের মাথায়, যখন তুমি এইটা চিন্তা করতে পারবা যে ফর এই অর্থে ব্যবহার হতে পারে পূর্বে কোনো কিছুর ফলস্বরূপ। মানে ধরো তুমি সরি, আমরা কি বলি যে সরি ফর দ্যাট, তো সরি ফর যে হোয়াট, সরি ফর হোয়াট আই হ্যাড ডান, এইভাবে যদি সরি ফর দ্যাট না আমরা বলি না, কিন্তু দ্যাট মিন্স কি, তুমি যেটা করেছিলে সেইটা। তোমরা একটু চিন্তা করো, সরি ফর দ্যাট, আমরা কিন্তু এটা বারবার বলি যে সরি ফর দ্যাট, সরি ফর দ্যাট মিন্স কি, সরি ফর দ্যাট মিন্স হচ্ছে সরি ফর হোয়াট আই হ্যাড ডান, আমি যা করেছিলাম তার জন্য সরি। বোঝো কিন্তু ব্যাপারটা, আমরা কিন্তু আজীবন বলে আসি যে সরি ফর দ্যাট, সরি ফর দ্যাট, সরি ফর দ্যাট মিন্স সরি ফর হোয়াট আই হ্যাড ডান, আমি যা করেছিলাম সেটার জন্য সরি। বোঝো কিন্তু পূর্বের কোনো, এই কারণে পাস্ট পারফেক্টে তৈরি করেছে। আবার এটা যে প্রেজেন্ট পারফেক্টে করলে কি হতো না, হতো, হতো না যে তা না, হতো, বাট গ্রামেটিক্যালি মোর অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট পারফেক্টে করা। বুঝতে পারলাম? আচ্ছা, যারা ক্লাসটা দেখো ক্লাসে একটা রিয়াক্ট করে দিবা, কমেন্ট টমেন্ট করবা। এরপর আসো ইন স্পাইট অফ বা ডেসপাইট, মানে কোনো কিছু সত্ত্বেও ইন স্পাইট অফ বা ডেসপাইট ব্যবহৃত হয়। এরপরে কখনোই অফ বসে না ডেসপাইটের পরে। এটা খুব মেজর বিষয়, ডেসপাইটের পরে কখনো অফ বসে না, বাট ইন স্পাইটের পরে অফ বসে। বুঝলা কি? ডিসপাইটের পরে কখনো অফ বসে না, বাট ইন স্পাইটের পরে অফ বসে। আচ্ছা দেখি আমাদের আর কয়টা রুলস আছে, এইভাবে পড়াতে গেলে আরো কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, আর কয়েকটা রুলস আছে, আমরা এই টপিকটা শেষ করে আমরা একটা নতুন টপিকে যাব। নেক্সট টপিকটা কি? নেক্সট টপিকটা কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন পড়ার পরে আমরা কি পড়বো? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। খেয়াল করো, আমরা যেথায় ছিলাম সেথায় যাব। দেখো আমরা যেখানে ছিলাম সেখানে, ইন স্পাইট অফ মানেও সত্ত্বেও, ডেসপাইট অফ মানেও সত্ত্বেও, ঠিক আছে, বা ডেসপাইট এর পরে অফ বসে না, এবং এইগুলো দুইটার পরেই নাউন অথবা নাউন ফ্রেজ বসে। ঠিক আছে, মানে ইন স্পাইট অফ এর পরেও নাউন অথবা নাউন ফ্রেজ বসে, ডেসপাইট এর পরেও নাউন অথবা নাউন ফ্রেজ বসে। ঠিক আছে, আচ্ছা আমরা আমরা খেয়াল করি 24 নাম্বার দেখো, যে অল হিজ অ্যাটেম্পটস, অ্যাটেম্প মানে হচ্ছে প্রচেষ্টা, টু সলভ দ্য প্রবলেম, যে তার দেখো তার সব, এই যে তার টু সলভ দ্য প্রবলেম, তার সমস্যার সমাধান করতে সব প্রচেষ্টা। দেখো আহ, এখানে আমরা ডেসপাইটটা বসিয়ে অর্থটা করি, ডেসপাইট অল হিজ অ্যাটেম্প, তার সকল প্রচেষ্টা, টু সলভ দ্য প্রবলেম, তার সকল প্রচেষ্টা মানে সমস্যাটি সমাধান করতে তার সকল প্রচেষ্টা সত্ত্বেও সে ব্যর্থ, মানে সকল, সে ব্যর্থ, সমস্যাটা সমাধান করার চেষ্টা থাকা সত্ত্বেও সে ব্যর্থ। বুঝো কিন্তু। আচ্ছা পরে 25 নাম্বার দেখো, যে এখানেও ডেসপাইট, ইনস্পাইট, কিন্তু ইনস্পাইট হবে কখন? এরপরে যদি অফ থাকে। দেখো ডেসপাইট এখানেও বসাবো, দেখো ডেসপাইট হিজ কনভিন্সিং আর্গুমেন্ট, তার কনভিন্সিং মানে সন্তুষ্টমূলক আর্গুমেন্ট, তর্ক সত্ত্বেও, তার সন্তুষ্টিমূলক তর্ক সত্ত্বেও, দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড, মানে প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়নি, মানে তার যে তর্কটা ছিল সেটা সন্তুষ্টমূলক সত্ত্বেও প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়নি। ব্যাপারটা বোঝো কিন্তু, কোনো কিছু সত্ত্বেও এই রকম অর্থে বসে, ডিসপাইট বা ইন স্পাইট অফ। ঠিক আছে, এগুলো পড়লে বোঝা যায়, প্র্যাকটিস করলে বোঝা যায়। এবার আসো দোয়ালদের ব্যাপারটা, মুখস্থ করতে হবে কি, ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের মানে হচ্ছে কোনো কিছু সত্ত্বেও, আর দুই চারটে উদাহরণ সলভ করবা, এমনি পারবা, এটা কোনো জটিল কোনো বিষয় না। সে যা করেছে এই কারণে সরি, ভাই ওকে,
যেইভাবে বলছি সেভাবেই। ২১ নাম্বারটা বললে দিলে ভালো হয়। একটু কেমন মনে হচ্ছে? আচ্ছা চলো তো ২১ নাম্বারটা কি হইছে ঘটনা? আ ২১ নাম্বার কি হয়েছে? ২১ নাম্বার কিসের নিয়ম? বিকজ অফ এর আচ্ছা। ২১ নম্বর বলছে I had to go to ঢাকা। মানে আমাকে ঢাকায় যেতে হবে। ঠিক আছে? মানে আমাকে ঢাকায় যেতে হয়েছিল বিকজ অফ মাই সিস্টারস ম্যারেজ। ও এটা ওকে, 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 ওকে। এইখানে একটা কাহিনী আছে। ডিউ টু ও মানেও কারণে, বিকজ অফ মানেও কারণে। ঠিক আছে? তো দুইটাই কারেক্ট বাট বিকজ অফ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা বিকজ অফ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট এরকম অপশন পেলে বিকজ অফ দেখাবা। একই আই হ্যাড টু, এটা তোমরা জানো না দেখে কঠিন মনে হচ্ছে। মনে রাখবা যে হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু এগুলোর মানে হচ্ছে কোনো কিছু করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে। তাহলে মানে হ্যাড টু মানে হচ্ছে কোনো কিছু করতে হয়েছিল, যেটা অতীতে হয় সেটা হ্যাড টু। তাহলে খেয়াল করো আই হ্যাড টু, দেখো এটা খেয়াল করো আই হ্যাড টু গো ঢাকা। আমাকে ঢাকায় যেতে হয়েছিল, আমাকে ঢাকায় যেতে হয়েছিল। কেন হয়েছিল? বিকজ অফ মাই সিস্টার্স ম্যারেজ, আমার বোনের বিয়ের কারণে। আমাকে ঢাকায় যেতে হয়েছিল, কেন হয়েছিল? আমার বোনের বিয়ের কারণে ঢাকায় যেতে হয়েছিল। বোঝো, আমাকে ঢাকায় যেতে হয়েছিল, কোনো কাজ করতে হয়েছিল মানে আমাকে ঢাকায় যেতে হয়েছিল। আমাকে খেতে হয়েছিল মানে আমাকে খাইতে কেউ জোর করছে, কেউ বাধ্য করছে। আমি ঢাকায় যেতে বাধ্য হয়েছিলাম কারণ আমার বোনের বিয়ে ছিল। বোঝো, বুঝতে পারলা? আচ্ছা অলরাইট, আশা করছি অলদো এবং দো এর বিষয়টা। দো বা অলদো এর অর্থ যদিও, তথাপি বা কিছু হওয়া সত্ত্বে। দো অলদোর বাংলা অর্থ হচ্ছে কি যদিও, তথাপি বা কিছু হওয়া সত্ত্বে। সেন্টেন্স দুটি ক্লোজ এর কাজের বিপরীতমুখিতা বোঝাতে দো অলদো ব্যবহার হয়, তবে এরা অবশ্যই ক্লোজ এর পূর্বে বসে। ক্লোজের আচ্ছা এটা জাস্ট মনে রাখবা, দো অলদো মানে হচ্ছে যদিও, এবং দো অলদো যুক্ত দুইটা বাক্য থাকবে, একটা বাক্যের বিপরীত অর্থ দিবে আর একটা বাক্য। বোঝো বিষয়টা কেমন? দেখো দো দ্য রেস্টুরেন্ট, এই যে এখানে ধরো অলদো বা দো বসাই দিলা, উত্তর তো তাই হবে তাই না? দো দ্য রেস্টুরেন্ট, রেস্টা ইউ রেন্ট এই বানানটা খুব গুরুত্বপূর্ণ। রেস্তা ইউ রেন্ট। দেখো দো দ্য রেস্টুরেন্ট ওয়াজ এ স্মল, যদিও রেস্টুরেন্টটা ছিল ছোট, দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট। দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট, রেস্টুরেন্টটা ছোট বাট তার খাবারটা ভালো। সাধারণত আমরা কি মনে করি যে বড় রেস্টুরেন্ট মনে হয় ভালো খাবার তৈরি হবে, রাইট? বাট রেস্টুরেন্টটা ছোট বাট খাবারটা এক্সেলেন্ট। আচ্ছা একটা সহজ উদাহরণ দেই, একটা সহজ ২৯ নাম্বারটা খেয়াল করো। দো বা অলদো আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, যে যদিও আমি সবকিছু উপভোগ করে মানে বুঝতে পারি না, বাট আই এনজয়েড দ্য লেকচার। দেখো বাট বসাবো না, যে যদিও আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, যদিও আমি সবকিছু বুঝতে পারি না, আই এনজয়েড দ্য লেকচার। আচ্ছা তোমরাই বলো, আমি পড়াচ্ছি তোমরা বুঝতে পারলা না, তাহলে কি তোমাদের এটা এনজয় করার কথা ছিল? বোঝো কিন্তু এই যে আমি পড়াচ্ছি তোমরা সেটা বোঝো না, তো সেইটা বোঝো না, বুঝতেছো না, তাহলে কি তোমরা আমার ক্লাসটা এনজয় করবা? করবা না। তাহলে আমার পড়ানোর বিপরীত ধারণা তোমরা যে বুঝতেছো না সেটার বিপরীত কি এনজয় করা না? এইখানে বলেছে কি যে আমি সবকিছু বুঝি না বাট ক্লাসটা এনজয় করি। তাহলে ক্লাস এনজয় করার বিপরীত কি সবকিছু না বোঝা না? টিচার ক্লাস নিতেছে তুমি সেটা বুঝতেছো না, তার বিপরীতটা কি? সেটা না বোঝা, মানে সেটা বোঝো কিন্তু ক্লাস বুঝো না, বাট দেখো মানে কিছু সবকিছু বোঝো না বাট এনজয় করো, তাহলে একটার একটা বিপরীত হইলো কি না? এইটাই হচ্ছে বিষয়। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি, আই কুড নট স্লিপ মানে আমি না ঘুমিয়ে পারি না। ঠিক আছে, মানে আমি আমি মানে ঘুমাতে পারতাম না। সরি কুড নট, আমি না ঘুমিয়ে পারি না এখানে হবে না, ওটা ক্যান নট, কুড নট হেল্প এর বা ক্যান নট হেল্প এর ব্যাপারে আসে। সরি, এক্সট্রিমলি সরি। আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পারতাম না। কেন পারতাম না? দেখো এখানে, এখানে খেয়াল করো, এইখানে ইন স্পাইট অফ আর ডেসপাইট কেন হবে না, এটার একটা রিজিড ব্যাখ্যা তোমাদেরকে আমি দিব। ঠিক আছে? আর এটা তো হয় ডেসপাইট এর পরে নাউন ফ্রেজ বসে, এখানে ক্লোজ কেন বসবে? এটা 35তম বিসিএস এর প্রশ্ন, লিখিততে আসছে। তাও ইন স্পাইট এর পরেও কিন্তু নাউন ফ্রেজ বসে,
এটা কি নাউন ফ্রেজ? ভেরি টায়ার্ড একটা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। ডিসপাইট এর পর নাউন ফ্রেজ বসবে, এটা কি নাউন ফ্রেজ? না। তাহলে এখানে কেন আমরা ইন স্পাইট অফ ডিসপাইট বসবো? এখন কথা হচ্ছে অলদো আই ওয়াজ কেন বসাবো আবার? কেন বসাবো না? দেখো আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পারতাম না, অলদো আই ওয়াজ টায়ার্ড। আচ্ছা তুমি চিন্তা করো ভাই, একটা মানুষ খুব ক্লান্ত, একটা মানুষ খুব ক্লান্ত, তো ক্লান্ত মানুষটা তো ভাই ঘুম ধরবে, তাই না? একটা মানুষ খুবই ক্লান্ত, তার তো ঘুম ধরবে, রাইট? এইটা কি না, ক্লান্ত মানুষটার খুব ঘুম ধরবে কিনা, এইটা হওয়ার কথা ছিল কিনা, যে সে খুব ক্লান্ত দ্যাটস ওয়াই তার ঘুম ধরবে, এই তো কথা, তাই না? সো ক্লান্ত মানুষটার আবার ঘুম ধরে না, সে ঘুমাতে পারে না, তাহলে আইডিয়াটা বিপরীত হইলো কিনা? আমরা নিয়মটা কি পড়ছি যে দোয়াল দো থাকলে দুইটা বাক্য থাকবে, একটা বাক্যের বিপরীত হবে অন্য বাক্যটা, কিন্তু এখানে কি তাই হয়েছে কিনা? বিপরীত তো বোঝো, যে লেফটে যদি যেতে বলি যাবে ওরা রাইট, ওইটা একটা গান ছিল না, বেডি মানুষরা মানে ডানে যাইতে বলে বামে যায়, বামে যাইতে বলে ডানে যায়। তো যাই হোক, এটা শুধু মেয়ে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যাপারটা তেমন না, হোয়াট এভার। তো আশা করছি যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এই কনসেপ্ট গুলো যদি ভালো বুঝতে পারো, তোমরা খুব ভালো রিটেন লিখতে পারবা। আর যদি না পারো, তাহলে খুব ভালো রিটেন লিখতে পারবা না। এখানে কে বা এটার জন্য দায়ী হবে? তোমরাই দায়ী হবা। তোমরা যদি না বুঝো, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করা চালু থাকবে সবসময়। ইভেন ইফ মানে এমন কি যদি, দেখো এই যে কোনো কিছু ঘটা করা হওয়া সত্ত্বেও অন্য পরিস্থিতি একই, সেক্ষেত্রে যদি, আচ্ছা আমি তোমাদেরকে একটা ভালো উদাহরণ দিই। দেখো এটা বলছে হসপিটেবল পিপল, মানে হসপিটেবল মিনস হচ্ছে কি, মানে তোমার যার আসলে উদার মানসিকতা, মানে বন্ধুসুলভ আতিথেয়তাপূর্ণ মানুষ, আতিথেয়তাপূর্ণ আহ, মানুষ লাইক স্পিকিং টু ফরেনার্স, মানে পছন্দ করে ফরেনার্স এর সাথে স্পিকিং করতে, ঠিক আছে? মানে ফরেনার্স এর সাথে আর কি সে কথা বলতে আর কি পছন্দ করে, হসপিটাল পিপল। দেখো দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউস, এইখানে খেয়াল করো যে এই হসপিটেবল পিপল লাইক স্পিকিং টু ফরেনার্স, ইভেন ইফ, যে যদিও বা তবুও অর্থে ইভেন ব্যবহার, তবুও দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউস, ব্যাপারটা কি? দে হ্যাভ নট বিন, দে হ্যাভ বিন ইন্ট্রোডিউসড, মানে তারা পরিচিত হয়েছিল, মানে যদিও তারা পরিচিত ছিল না। বোঝো ব্যাপারটা, বোঝো, কিন্তু এটা কিন্তু খুব এখনো ক্লিয়ার না, যে যদিও তারা, যদি এখানে ইভেন বসাও, যদিও তারা পরিচিত ছিল না, বাট যারা আতিথেয়তাপূর্ণ মানুষ, বন্ধুসুলভ মানুষ, তারা কি করে, মানে অপরিচিত বা ফরেনার্স এর সাথে, বিদেশিদের সাথে কথা বলতে পছন্দ করে। খেয়াল করো, কিন্তু কনসেপ্টটা কিন্তু এত সহজ না, যে ধরো তোমরা পরিচিত না, বাট কিছু মানুষ আছে না, ধরো বাসে উঠি আমরা, যেমন আমি, ধরো বাসে উঠে কি করি, যে বন্ধুসুলভ আচরণ করে অনেকের সাথে, ভাই আপনার বাসা কোথায়, কোথায় যাবেন, কি করেন, এই যে জিজ্ঞাসা করি না। তো কাউকে আবার জিজ্ঞাসা করি না আপনার স্যালারি কত, আপনার বয়স কত, এগুলো জিজ্ঞাসা করা মানে অসুন্দর, ঠিক আছে? তো এই যে একটা, মানে আমরা কিন্তু চিনি না, আমরা নিজে একে অপরকে চিনি না, ঠিক আছে? আমরা একে অপরকে চিনি না, বাট তারপরেও কি করি আমরা, আমরা একে অপরকে প্রশ্ন করি কি না, যে বা আপনার এটা কোথায়, এটা কোথায়, তার মানে কি আমরা দুইজনে কি বন্ধুসুলভ মানুষ, হসপিটেবল মানুষ? আমি অপরিচিত আমি বন্ধুসুলভ মানুষ, আমি একজন অপরিচিতের সাথে কি করতেছি, কথা বলতে পছন্দ করি, কিন্তু আমি, আমরা দুইজনে পরিচিত না। এখন এইটা বুঝতে পারলাম না মনে হয়, স্যার বসে সেন্টেন্সের সামনে না, বাংলা মানে করলেই বোঝা যাচ্ছে বাট হবে না, বাট দিয়ে যাবে না কেন, বাট, বাট হ্যাঁ ওই যে যে বলছে যে সুর মাঝে বসে, সেটাও একটা কথা। কোনটা রে ভাই, কোনটা প্রশ্ন করেছিল, বাট দিয়ে কেন যাবে না, কোনটা? এখানে কি কোথাও বাট দিয়ে কোনো প্রশ্ন ছিল? বাট তো চোখেই দেখি না আমি। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করো যে ইভেন ইফ এই কারণে বসাচ্ছি, যে যদিও তারা পরিচিত নয়, কিন্তু তারা একে অপরের কথা বলতে মানে পছন্দ করে, বা অপরিচিত মানুষটা কথা বলতে পছন্দ করে অপরিচিত মানুষের সাথে। এইটার অর্থ কিন্তু তা না, এটার অর্থ এইরকম যে তারা যদিও তারা পরিচিত নয়, কিন্তু তারা যে যে আতিথেয়তাপূর্ণ মানুষ, বিদেশিদের সাথে কথা বলতে পছন্দ করে। আচ্ছা, ইভেন দো মানে হচ্ছে, ইভেন দো মানে ও যদিও,
এমনকি যদিও, ইভেন দো মিন্স মূল বক্তব্যকে খুব চমকপ্রদ ভাবে সত্য তথ্য যুক্ত করার জন্য যদি ইভেন দো ব্যবহার হয়। দেখো, দ্য চাইল্ড ওয়েন্ট আউট, দ্য চাইল্ড ওয়েন্ট আউট, দ্য চাইল্ড ওয়েন্ট আউট। ওয়েন্ট আউট মানে বাইরে গিয়েছিল আর কি, মানে বাড়ি। দেখো, ইভেন দো এমনকি যদি বা যদিও হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু। নট টু মিন্স হচ্ছে নট টু গো আউট। এখানে কি উজ্জ্বল আছে জানো? এখানে গো আউট কথাটা উজ্জ্বল আছে। এগুলো লিখতে হয় না। এখন কথা হইতেছে যে এগুলো জানে না সে কেমনে বুঝবে রে ভাই? 32 নাম্বার কি হয়েছে? 32 নম্বরে দেখি কি হয়েছে। 32 নম্বরে এখানে বাট কোথায় ভাই? মানে অপশনে কি বাট আছে? 32 নাম্বার যে তোমরা বাট বলছো, অপশনে কি কোথাও বাট আছে? আর বাট কেন হবে? বাট হইতে গেলে তো একটা ক্লোজ তৈরি হবে, সেটা কি হয়েছে? এখানে কি সেই ক্লোজটা তৈরি হয়েছে? না। আর বাট তো হওয়ার প্রশ্ন আসে না। যাই হোক, আচ্ছা, ইভেন দোর বিষয়টা দেখো, মানে যদিও অর্থেই ব্যবহার হয়, বাট এখানে একটা বিষয় যে দ্য চাইল্ড ওয়েন্ট আউট, দ্য চাইল্ড ওয়েন্ট আউট, দ্য চাইল্ড ওয়েন্ট আউট ইভেন দো, দ্য চাইল্ড ওয়েন্ট আউট ইভেন দো, এমনকি যদিও তার মাদার হ্যাড টোল্ড হিম টু গো আউট, নট টু গো আউট। মানে তার মা যদিও তাকে বলেছিল যে বাইরে যাইও না, কিন্তু শিশুটা বাইরে গেছিল। 38 নম্বর খেয়াল, এখানে গো আউটটা লিখে নাই, লিখতে হয় না, এগুলো বুঝে নিতে হয়। ঠিক আছে, বাংলায় যেমন ওই যে মানে মেয়েদেরকে বলে না যে সব কথা বলতে হয় না, কিছু কথা বলে বুঝে নিতে হয়। তো কেমনে বুঝবো ভাই না বললে? দেখো, শি ক্যান নট ড্রাইভ, শি হ্যাজ বট এ কার। সে কি করতে পারে না? ড্রাইভ করতে পারে না, আবার সে কি করতে, একটা কার কিনেছে। তো এখানে ইভেন দো বসাবা। মানে এটা কি চমকপ্রদ না? যে একটা মানুষ, মানে খেয়াল করো, সে কার চালাইতেই পারে না, সে আবার কার কিনেছে। মানে দেখো, তো যদিও সে গাড়ি চালাতে পারে না, আবার সে কার কিনেছে। দ্যাটস ওয়াই ইভেন দো। ঠিক আছে, এই অর্থে ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, ওকে। ইফ এর ব্যাপারটা আসো, ভবিষ্যৎ সম্ভাবনা অনুমান করার অর্থে ইফ ব্যবহৃত হয়। শর্ত নির্দেশক অংশের পূর্বে ইফ বসে। দেখো, ওয়াটার বয়েলস ইফ ইউ হিট। আচ্ছা, এটা হচ্ছে জিরো কন্ডিশনের একটা নিয়ম। দেখো যে ভবিষ্যৎ সম্ভাবনা বা অনুমান করতে যদি অর্থে ইফ বসে, যে এখানে বলেছে কি বোঝো কিন্তু, মানে পানিটা গরম হবে যদি তুমি হিট ইট 100 সেন্টিগ্রেড। তুমি যদি এটাকে 100 সেন্টিগ্রেডে হিট করো, মানে ব্যাপারটা বোঝো, পানিটা তখনই গরম হবে যখন তুমি 100 সেন্টিগ্রেডে হিট করবা। তা একটু একটু ভবিষ্যৎ অনুমান হলো কি না? দেখো তো, ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড। ঠিক আছে, 41 নম্বর আসো। দ্য পোলার আইস ক্যাপস মেল্ট, মেনি কোস্টাল সিটিজ অ্যান্ড আইসল্যান্ড কুড বি সাবমার্জড। 41 নম্বর একই অর্থে। 41 নাম্বার, মাঝে মধ্যে খুব আজব আজব নাম্বারে আমার ফোনে ফোন আসে। ঠিক আছে, খুব অদ্ভুত অদ্ভুত নাম্বারে ফোন দিয়ে মানে জিজ্ঞাসা করে বিভিন্ন ধরনের। একজন জিজ্ঞাসা করছে যে তোমার এটা আমার বিকাশটা পার্সোনাল না হচ্ছে তোমার কি জানি বলে এজেন্ট। তো মানে তারপরে আমি জিজ্ঞাসা যে আপনার জেনে কি লাভ? তো তারপর আমাকে বলতেছে যে হ্যাকার কি কখনো হচ্ছে তোমার ইয়া জিজ্ঞাসা কি জানি বললো, যে মনে নাই, বাট এরকম অদ্ভুত অদ্ভুত নাম্বারে আমার কাছে রেয়ার মানে প্রায় কল আসে। তো এই কলগুলো আসলে খুব বিব্রতকর, আর মাঝে মধ্যে খুব আননোন নাম্বারেও আসে। তো এগুলো আমাদের এখানের মধ্যেই কেউ না কেউ দেয়। কেন আসে আসলে বুঝি না। ইভেনি প্লাস ইভেন দো নিয়ে যদি একটু বিস্তারিত বলবেন, কোনটা কখন বসে? ইফের অ্যান্টোনিমস কি আনলেস? না, ইথের অ্যান্টোনিম, হ্যাঁ আনলেস, হ্যাঁ ইফের অ্যান্টোনিম আনলেস। আচ্ছা, এই দুটোর মধ্যে কি পার্থক্য একটু যদি বুঝি। কোনো কিছু ঘটা বা কোনো কিছু করা বা অন্য পরিস্থিতিতে একই থাকে। দেখো, কোনো কিছু ঘটা, করা, হওয়া সত্ত্বেও অন্য পরিস্থিতিতে একই থাকে। কোনো কিছু ঘটা, করা, হওয়া সত্ত্বেও অন্য পরিস্থিতিতে একই থাকে, এরকম অর্থে যদিও বা তবু অর্থে ব্যবহার হয়। আর ইভেন দোটা কি? মূল বক্তব্যকে
খুব চমকপ্রদ করতে, তথ্যযুক্ত করার জন্য যদি অর্থে ব্যবহার হয়। বোঝো কিন্তু মূল বক্তব্যটাকে, এই যে ধরো শি ক্যান নট ড্রাইভ, শি হ্যাজ বট এ কার, সে গাড়ি চালাতে পারে না কিন্তু সে গাড়ি কিনেছে। বোঝো, এখানে বোঝো, গাড়ি চালাতে না পারলে একটা মানুষ গাড়ি কিনবে, সেটা চমকপ্রদ কিনা, এটা মানে বিস্ময়কর বিষয়টা কিনা, অবাক করার মতো না। আচ্ছা, ইভেন ইফের ব্যাপারটা দেখো, হসপিটাল পিপল মানে যে যারা আতিথ্যতাপূর্ণ মানুষ, লাইক স্পিকিং মানে পছন্দ করে কথা বলতে ফরেনারদেরকে, বিদেশিদেরকে, ইভেন ইফ যদিও বা তবুও, দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউস, তারা পরিচিত না, কিছু ঘটা বা কিছু করা, এইরকম অর্থে। আচ্ছা, এইখানে দুইটা বিষয় মনে রাখবা, যেটা খুব বিস্ময়কর, যেটা খুব চমকপ্রদ, সেক্ষেত্রে ইভেন দো, আর যেটা খুব একটা বিস্ময়কর না, বা সেই ক্ষেত্রে তোমার ইভেন ইফ, যদিও অর্থে। ঠিক আছে, যে প্রশ্নটা করেছিল আশা করছি সে উত্তরটা পেয়ে গেছো। ঠিক আছে, তো এখনকার ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা আমরা হচ্ছে, আচ্ছা আর কয়টা নিয়ম আছে? এখনো অনেক নিয়ম আছে, আমরা এই নিয়মগুলো খুব ভালো করে পড়বো। নেক্সট আমরা আজ রাত 10টার সময় আবার এই ক্লাসটা এরপর থেকে আনলেস থেকে শুরু হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, আবার রাত 10টার সময় আনলেস থেকে শুরু হবে। তোমাদের কাজ হচ্ছে ক্লাসটাকে শেয়ার করা। ক্লাসটা ইউটিউবেও পাওয়া যাবে, ইউটিউবে অলরেডি 17টা ক্লাস আপলোড করা হয়েছে, আজকে 18 নম্বর ক্লাসটাও ইউটিউবে পাওয়া যাবে। আর মাস্টার ইংলিশ বইটা ফ্রি ক্লাসের আর পেইড কোর্সের মধ্যে একটা পার্থক্য আছে। পেইড কোর্সে বেসিক ইংলিশ শেখানো হবে, এর বাইরে হচ্ছে মাস্টার ইংলিশের বইয়ের সকল এমসিকিউ সলভ করানো হবে। মাস্টার ইংলিশ বইটা জুমে পড়ানো হবে, ওখানে কোশ্চেন অ্যান্ড আনসারের জন্য একটা টেলিগ্রাম গ্রুপও থাকবে। কোর্স ফি মাত্র 510 টাকা। রমজানে ভর্তি হতে 01707042501 এই নম্বরে বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে আমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, আশা করছি সকলেই ক্লাসটাকে, ছোট বেবি নিয়ে লাইভ ক্লাসে থাকতে পারি না, রেকর্ড ক্লাস করি, একা একা পড়া হয় না, ক্লাস নেওয়াতে একটা আগ্রহ কাজ করে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আমি চেষ্টা করি আসলে সর্বস্তরের মানুষের প্রতি একটা চিন্তা করার, যে সকলেরই উপকার হোক। দিন শেষে হচ্ছে আমরা মানুষ মানুষের জন্য। ঠিক আছে, সবাই, আমি যেমন সবার উপকার করি, সবার উচিত হচ্ছে আমি কখনো বিপদে পড়লে পাশে থাকা, হোক না আমরা অনলাইনে আছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা কেউ অনলাইনে আছি অফলাইনে আছি, ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি দুর্দিনে মানে সবাই যদি সবার পাশে থাকে, তাহলে সমাজে অন্যায় অবিচারগুলো আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, সো এটা আমার প্রত্যাশা, যে একটা ভালো বাংলাদেশ আমি প্রত্যাশা করি, একটা কিছু ভালো মানুষ আমি প্রত্যাশা করি। এইগুলো তৈরি হলে আমরা ভালো থাকবো। যখন আমাদের চারপাশের সব মানুষ ভালো হবে, তখন 2-4 জন খারাপ মানুষ সেখানে মানে জায়গা পাবে না। একটা বিষয় খেয়াল করো, এই যে এখন এই যে এখন ভালো মানুষের, কিছু ভালো মানুষের তো মানে জায়গা হয়েছে আর কি। এখন কিছু ভালো মানুষ দেশ চালাচ্ছে, খারাপ মানুষেরা কি অত বেশি স্পেস পাচ্ছে? তুলনামূলক কম। আশা করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হলে খারাপ মানুষগুলো এত বেশি স্পেস পাবে না। ঠিক আছে, সো মূল কথা হচ্ছে আমাদেরকে অ্যাডমিশন কোর্সটা আমার জন্য অনেক উপকারী ছিল। শিউলি আরোহী, ধন্যবাদ। তুমি আমাকে অনেক বিরক্ত করেছিলা, ভাইয়া আপনি এটা কেন নিতেছেন, ওইটা কেন নিতেছেন, বাট তোমার যে উপকার হয়েছে ভালো। সো হোয়াট এভার, তো সব মিলে সবাই আসলে ভালো থাকবা। রাত 10টার সময় যে ক্লাসটা হবে সেই ক্লাসটায় যুক্ত হবা। আমি একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি, কিছু সুন্দর মানুষের প্রত্যাশা করি। একটু মনটাকে প্রসারিত করো না, একটু মানসিকতাটাকে বড় করে দেখো না। আমরা একা কেন ভালো থাকতে চাই? সবাই ভালো থাকুক না, সব মিলে আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক, তাহলে আমরা এমনিতেই ভালো থাকবো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকবে। আমরা সবাই সবার জায়গা থেকে, আমরা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু, আমাদের যারা আছে সবার সাথে আমরা সবাইকে ভালো হতে সহায়তা করব। আমরা নিজে যদি বদলাই, সবাই বদলে যাবে। ঠিক আছে, সো এই পরিবর্তনটা খুব দরকার। আমাদের দেশে একটা কালচারাল রেভলিউশন দরকার।
আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। ঠিক আছে? আই হোপ যে সবাই সেটা চেষ্টা করবা। ধন্যবাদ সকলকে। আজকে রাত আবার 10টায় ক্লাস হবে। আর এই ক্লাসটা ইংলিশ সিকার্স রেজবি রহমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই সাথে 2 জায়গায় পাওয়া যাবে। ইংলিশ সিকার্স রেজবি রহমান ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দিয়েছি এবং কমেন্ট বক্সে মেসেঞ্জার গ্রুপের লিংকও দিয়েছি, সেখানে যুক্ত হয়ে যাবা। অনেক ধন্যবাদ সকলকে।